পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আরও একটি নতুন সংযোজন হবে এই ইউটিউব চ্যানেলে। সেটা হচ্ছে ভূগোলের 2 নাম্বারের প্রশ্ন। আর কিছু কথা দেখো, চলো কথাগুলো মাঝখানে বলি। আগে ভূগোলের 2 নম্বরের প্রশ্ন কিছু সমাধান করি। প্রথমে হচ্ছে পলল ব্যজনী। পলল ব্যজনী কী? আর এই টেস্ট পেপারের সমাধানটি আমি সেট বাই সেট করিনি, মানে অনেকবার একই প্রশ্ন রিপিট করেছে, ঠিক আছে? ওই জন্য আমি রিপিট প্রশ্নগুলো বাদ দিয়ে, যেগুলো মানে রিপিট ছাড়াই একটা প্রশ্ন বারবার রিপিট করেছে, আমি সেটি বাদ দিয়েছি, দিয়ে একবার তুলেছি আমার এই পিডিএফে, ঠিক আছে? সেই সব প্রশ্নগুলি আমি আজকে করব। কোনো রকম কেউ বলবে না যে স্যার কত নম্বর পেজ, এত নম্বর পেজ, কত সেট, এইগুলো কিন্তু এই 2 নাম্বারের বা 3 নাম্বারের বা বড় প্রশ্নে এসব এবার থাকছে না। বোঝা গেল? এই জিনিসটা আবারও মাথায় ঢুকিয়ে নাও। দিয়ে চলো, আর প্রথম প্রশ্ন কি বললাম যে পলল ব্যজনী। পলল ব্যজনীটি কি? পলল ব্যজনী হলো যে ক্ষুদ্র পার্বত্য নদী বা মরু অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষণস্থায়ী নদী প্রধান নদী উপত্যকায় যেখানে মিলিত হয় সেখানে পলি ও প্রস্তর খণ্ড সঞ্চিত হয়ে পাখা আকৃতির ভূমিভাগ গঠন করে, একে পলল ব্যজনী বলা হয়। 2 নম্বর দেখো যে অ্যালবেডো কি। আমরা জানি যে অ্যালবেডো হলো যে মোট সৌর বিকিরণ থেকে প্রতিফলিত বিচ্ছুরিত সৌর বিকিরণের একটি গণনা, এবং এটি 0 থেকে 1 পরিসরে নির্ধারিত হয়। 0 একটি কালো বস্তুর সাথে সম্পর্কিত যা প্রতিটি ঘটনার বিকিরণ শোষণ করে, এবং এমন একটি শরীরের সাথে সম্পর্ক যা প্রায় প্রতিটি ঘটনার বিকিরণ প্রতিফলিত করে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালবেডো। 3 নম্বর প্রশ্ন দেখো যে বায়ুচাপ কক্ষটা কি। বায়ুচাপ কক্ষ হলো যে বায়ুমণ্ডলীয় চাপ, এটা ব্যারোমিটারের নাম অনুসারে হয়েছিল, ঠিক আছে? তাই এটুকু না দিলেও হয়। বায়ুমণ্ডলীয় চাপ বলতে পৃথিবীর বায়ুমণ্ডলের অভ্যন্তরীণ চাপকে বোঝায়। আদর্শ অবস্থায় বায়ুমণ্ডলের চাপ কত? 1013.25 মিলিবার। তোমাদের এইটা শর্ট প্রশ্নেও আসে যে বায়ুমণ্ডলের চাপটা কত? 1013.25 মিলিবার বা 760 পারদ মিমি। এটাকেই বলা হয় বায়ুচাপ কক্ষ, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলো যে হিমপ্রাচীর কাকে বলে। হিমপ্রাচীর হলো যে এমন একটি বৃহৎ বরফের স্তর যা সাধারণত মেরু অঞ্চলে বা উচ্চ পর্বতগুলিতে দেখা যায়। এটি সারা বছর বরফে আবৃত থাকে এবং এর গঠন প্রক্রিয়া অনুসারে সাধারণ তুষারপাত এবং তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করে। আর হিমপ্রাচীরের 2টি প্রধান অংশ থাকে, একটা হচ্ছে স্লোপ্যাক, একটা হচ্ছে গ্লেসিয়ার, ঠিক আছে? এই হচ্ছে, আরও কিছু প্রশ্ন করাবো, তার আগে দুটো কথা বলে নিই যে ভূগোলের প্রশ্ন তোমাদের মোটামুটি প্রায় রেডি। 2 নম্বরেরগুলো সমস্তই হয়ে গেছে, 3 নম্বর অনেকটাই শেষের দিকে, শুধু 5 নম্বরের কটা প্রশ্ন করলে হয়ে যাবে। আর এই প্রশ্নগুলি যারা আমার কাছ থেকে আগে যে ইতিহাসের নোটটি কিনেছো, ইতিহাসের সেই নোটটি কেনার ফলে তাদেরকে এই পিডিএফটি, যদি 2 নম্বরের প্রশ্ন চাও আমি ফ্রিতে দেব। তারা শুধুমাত্র স্ক্রিনশটটা আমাকে আরেকবার পাঠাবে। এবার আমি তো জানছি না যে কে কে কিনেছে, অনেকজন মেসেজ করছো, সেই হিসাবে কেউ অনেক নিচে চলে গেছে, তাই বলছি যে যারা আগের ইতিহাসের পিডিএফটি আমার কাছ থেকে কিনেছো তাদের জন্য 2 নম্বরের প্রশ্নগুলো, এই 2 নম্বরের প্রশ্নগুলো ফ্রি, আমি তাদেরকে ফ্রি প্রোভাইড করব, যত 2 নম্বরের প্রশ্ন টেস্ট পেপারে ভূগোলে রয়েছে, ঠিক আছে? আর যদি ভূগোলের পিডিএফটি নিতে চাও অবশ্যই সে তো পুরোটাই 49 টাকা দিতে হবে, দিয়ে তোমাদেরকে পারচেস করতে হবে। আর যারা আগে থেকে আমার নোটটি কিনেছো ইতিহাসের, তাদের জন্য শুধুমাত্র 30 টাকা নেব, ঠিক আছে? তাদের জন্য 20 টাকা ছাড়। তাহলে তোমরা এই কমেন্টে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? কমেন্টে যুক্ত হলে তো কমেন্টে যুক্ত বলছি মানে কমেন্টে দেখবে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে অবশ্যই নোটস সব পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো পরবর্তী প্রশ্ন দেখি যে হিমপ্রাচীর কাকে বলে। এবার দেখো প্রশ্নগুলো কত সুন্দরভাবে তোমাদের সাজানো, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা যা ইচ্ছা করতে পারো, এমনকি বের করে পড়তেও পারো পিডিএফে। বেশ,
হিমপ্রাচীর হলো একটি বৃহৎ বরফের স্তর যা সাধারণত মেরু অঞ্চলে বা উচ্চ পর্বতগুলিতে দেখা যায়। এটি সারা বছর বরফে আবৃত থাকে এবং এর গঠন প্রক্রিয়া সাধারণত তুষারপাত এবং তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করে। হিমপ্রাচীরের দুটি প্রধান এটা তো বলা হলো তো সরি। চলো, তেজস্ক্রিয় বজ্র কি? তেজস্ক্রিয় বজ্র হচ্ছে এক ধরনের বিপজ্জনক বজ্র যাতে তেজস্ক্রিয় পদার্থ থাকে। তেজস্ক্রিয় বজ্র পারমাণবিক ওষুধ, পারমাণবিক গবেষণা, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ইত্যাদিতে কি হয় না পুনঃপ্রক্রিয়াকরণ সহ অনেক কার্যকলাপের ফল। সেটাই হচ্ছে তেজস্ক্রিয় বজ্র। পরবর্তী দেখো, ইউট্রোফিকেশন কি? ভীষণ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ইউট্রোফিকেশন তোমাদের মাধ্যমিকের জন্য এবার। ঠিক আছে, 13টি পেজ রয়েছে। এই 13টি পেজে 2 নম্বরে। আশা করি আরও পেজগুলির সাইজটা কমে যাবে, কারণ এখানে গুগল ডক্স থেকে করা তো, তাই একটু বেড়েই রয়েছে। 2-3টে প্রশ্ন মিলে একটা পেজ রয়েছে হয়তো। চলো দেখি, ইউট্রোফিকেশন হচ্ছে এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে জলাশয়ে নাইট্রোজেন আর ফসফরাসের মতো পুষ্টি উপাদানের অতিরিক্ত উপস্থিতির কারণে শৈবাল ও জলজ উদ্ভিদের অতিবৃদ্ধি ঘটে আর অক্সিজেনের ঘাটতিটা তৈরি করে দেয়। এটা জলজ প্রাণীর ক্ষতি করে। ঠিক আছে, এটাই হচ্ছে ইউট্রোফিকেশন। পরবর্তী প্রশ্ন দেখো, ডেকান ট্র্যাপ কি? দেখো, অনেকজন বলছে যে ডেকান ট্র্যাপ, এই যে ডেকান ট্র্যাপ মালভূমি ভারতের উচ্চতম মালভূমি, মানে আমিও বলেছি টেস্ট পেপারে, তার আরও আছে যে লাদাখ মালভূমি আমাদের সর্বোচ্চ মালভূমি বা ওটাও উচ্চতম মালভূমি। এবার অপশনে কি দেয় সেই দেখে তোমরা কাজ করবে। যে উপদ্বীপীয় মালভূমির কালো মাটির এলাকা ডেকান ফাঁদ নামে পরিচিত বা ডেকান ট্র্যাপ নামে পরিচিত। এটি আগ্নেয়গিরির উৎস, তাই শিলাগুলি আগ্নেয় প্রকৃতির। সময়ের সাথে সাথে এই শিলাগুলি ভেঙে কালো মাটি তৈরি হয়। সবচাইতে বড় কথা যে এগুলি কোথায় কোথায় আছে এই লাইনটুকু যেন জুড়ে দেবে। ঠিক আছে, যে এটি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং গুজরাটের কিছু অংশ জুড়ে রয়েছে। ঠিক আছে, পরবর্তী চলো, মালনাদ আর ময়দান কি? ভীষণ ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন। ভীষণ এখানে ওইভাবেই প্রশ্নগুলি তোলা হয়েছে যেগুলো আসার মতো। ঠিক আছে, যে মহারাষ্ট্রের মালভূমির দক্ষিণে অবস্থিত কর্ণাটক মালভূমি গ্রানাইট ও নিঃশিলা দ্বারা গঠিত। এই মালভূমির বেশি উচ্চতা সম্পন্ন দক্ষিণ পশ্চিমাংশ মালনাদ এবং কম উচ্চতা সম্পন্ন উত্তর পূর্বাংশ ময়দান নামে পরিচিত। ঠিক আছে, পরবর্তী চলো 9 নম্বর, যে সামাজিক বনসৃজন কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সামাজিক বৃক্ষরোপণ পরিকল্পনা অনুসারে সমাজের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের উদ্দেশ্যে নির্ধারিত অরণ্য সীমার বাইরে বিভিন্ন ধরনের অব্যবহৃত ও পতিত জমিতে অরণ্য সৃষ্টির উদ্যোগকে সামাজিক বনসৃজন বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, যে অনুসারী শিল্প কাকে বলে? অনুসারী শিল্প হচ্ছে যে কোনো একটি বড় শিল্প তৈরি করার জন্য অনেক ছোট ছোট শিল্পজাত যন্ত্রাংশ প্রয়োজন হয়। ওই সব যন্ত্রগুলো তৈরি করার জন্য যেসব শিল্প তৈরি হয় তাকে অনুসারী শিল্প বলা হয়। ঠিক আছে, এর পরবর্তী চলো, যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র হলো এমন এক ধরনের মানচিত্র যেখানে স্পষ্টভাবে ভূগোলিক নয়, এটা হয়ে যাবে ভৌগোলিক, একটু প্রিন্টিং মিস্টেক আছে, বিষয়গুলির উপর ভিত্তি করে তথ্য উপস্থাপন করা হয়। এই মানচিত্রে সাধারণত তথ্য কি করা হয় না, তথ্য কোরিওগ্রাফি হবে এটা। ঠিক আছে, এটাকে স্কিপ করো, এটা না লিখলেও হবে। জলবায়ু, তারপর বজ্র, এটা কি মানে টাইপিং মিস্টেক করেছে এগুলো। জলবায়ু, অর্থনীতি ইত্যাদি উপস্থাপন করা হয় এই মানচিত্র ব্যবহার করে শিক্ষার উদ্দেশ্যে, গবেষণা, পরিকল্পনা ও অন্যান্য প্রক্রিয়ায়। ঠিক আছে, এটাই হচ্ছে উপগ্রহ মানচিত্র, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। পরবর্তীতে চলো, উপগ্রহ চিত্র বলতে কী বোঝো? এখানে দেখো আছে প্রশ্নগুলো, তোমরা একটু দেখে নিও। এরপর হিমশিড়ি কাকে বলে, ঠিক আছে, নগ্নিভবন কাকে বলে, সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে 3 নম্বরের প্রশ্ন থেকে শুরু করে 5 নম্বরের গোটা ভূগোলের, এমনকি ছবি সহ পেয়ে যাবে। আবারও বলছি যে আমাদের প্রাকৃতিক ভূগোল যেটা রয়েছে, ঠিক আছে, সেই প্রাকৃতিক ভূগোলের যেখানে যা ছবি দরকার আর কি বড় প্রশ্নে, সেই ছবিগুলো তোমরা ছবি সহ পিডিএফটি পেয়ে যাবে। এবং 2 নম্বরের 4 নম্বরের 4 নম্বর তো নেই, 3 নম্বর আর 5 নম্বর সবগুলো পেয়ে যাবে। আবারও বলছি, যারা
আমার ইতিহাসের পিডিএফটি কিনেছো তারা স্ক্রিনশটটি আমাকে আবারও পাঠাবে। পাঠানোর পর আমি তাদেরকে তবেই এই 2 নম্বরের প্রশ্নগুলো পুরো পিডিএফটাই ফ্রিতে দেব। আর যখন ভূগোল পুরো নোটটা রেডি হয়ে যাবে তখন কিন্তু 49 টাকার জায়গায় তাদেরকে 30 টাকা দিয়ে কিনলেই হয়ে যাবে। আর যারা নতুন একদম কিনবে ভূগোল তারা অবশ্যই 49 টাকা দিয়েই তাদেরকে কিনতে হবে। বেশ, আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকছে। পরবর্তী ভিডিও এবার দেখো, তোমরা যদি কেউ বলো যে স্যার তাহলে কি ইউটিউবে আনবেন না, অবশ্যই ইউটিউবে আমি প্রশ্ন নিয়ে আসবো। এবার দেখো, ইউটিউবে প্রশ্ন ওইভাবে নিয়ে আসতে কী হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়, ঠিক আছে, এক একটা ভিডিও বানাতে। ওই জন্য কী করি, যে নোটগুলো আগেই শিক্ষার্থীদের হাতে হয়তো স্বল্প মূল্যে দেওয়া যায়, ঠিক আছে, যাতে তোমরা আগে থেকে পড়তে পারো, এই কটা দিন রিভাইজ দিতে পারো। বেশ, চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখি।